রাত প্রায় 1টা। মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়। গোটা জমিদার বাড়ি গভীর ঘুমে। পশ্চিম দিকের অতিথিশালা অর্জুনদের ঘর। পার্থ আর গোপীনাথবাবু গভীর ঘুমে রয়েছেন। অর্জুন নিজের বিছানায় বসে নোটপ্যাডে কিছু একটা লিখছে। হঠাৎ করে বারান্দার দরজার দিকে কিছু একটা আওয়াজ হলো। অর্জুন চকিতে সেই দিকে ফিরে তাকালো, কিন্তু কিছু দেখতে না পেয়ে অর্জুন আবার নিজের কাজে মন দিল। হঠাৎ করে বারান্দার দরজা খুলে ভিতরে ঢুকে আসে দুজন। তাদের মধ্যে একজনের হাতে ছুরি। তারা দুজনে একসাথে ঝাঁপিয়ে পড়ে অর্জুনের ওপর। দাপাদাপির আওয়াজে ঘুম ভেঙে যায় পার্থ আর গোপীনাথের। পার্থ লাফিয়ে উঠে দরজার কাছে গিয়ে সুইচে হাত রাখে। সাথে সাথে আলো জ্বলে ওঠে। গোপীনাথবাবু আঁতকে উঠে বলে, ওরে বাবা, এরা কারা? নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প গনুঠেক। আমাদের আজকের নিবেদন লেখিকা অপূর্ণা সাধু খাঁয়ের কলমে বাজ পাখির চোখ। গল্প পাঠে নীলাশিস, গোয়েন্দা অর্জুনের ভূমিকায় রাজ, পার্থর ভূমিকায় প্রদীপ্ত, গোপীনাথ বাবুর ভূমিকায় শুভজিৎ, অঞ্জলির ভূমিকায় মেহেক এবং অন্যান্য ভূমিকায় গৌতম, সনাতন, অতনু, তোতন, অরূপ, রুদ্র, আতনু বল্লভ, আচ্যুতা, সোনক, উৎসব, পম্পা, সুদীপ্তা ও গল্পের সূত্রধার আমি অনুরাগ। শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন লেখিকা অপূর্ণা সাধু খাঁয়ের কলমে বাজ পাখির চোখ। কলকাতার নিউরোসায়েন্স ইনস্টিটিউটের মস্তিষ্ক চুরির কেস সলভ করার পর কেটে গেছে 1 সপ্তাহ। এই কেস সলভের পর পুলিশ মহলে ভালো পরিচিতি হয়েছে অর্জুনের। রোজকারের মতো অর্জুন সকালে ব্যালকানিতে পাতা টেবিলে বসে চা খাচ্ছিল, সাথে খবরের কাগজ পড়ছিল। খবরের কাগজের 2য় পাতায় একটা খবর দেখে চোখ আটকে গেল অর্জুনের। অর্জুন নিজের মনেই পড়তে শুরু করে। বাঁকুড়ার এক ঐতিহ্যপূর্ণ জমিদার বাড়িতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। এই জমিদার বাড়ির সংগ্রহশালা থেকে একটি মূল্যবান সোনার চোখযুক্ত বাজ পাখির মূর্তি চুরি হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল সকালে সংগ্রহশালার পাহারাদার প্রথম চুরির বিষয়টি লক্ষ্য করেন এবং সাথে সাথে জমিদার দেবজ্যোতি সেনকে খবর দেন। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবরের কাগজটা বন্ধ করে সিগারেট ধরালো অর্জুন। ধোঁয়া ছেড়ে নিজের মনেই বলে উঠল, জ্যাঠামশাইয়ের বাড়িতে চুরি। এর মধ্যে কখন মলয় এসে দাঁড়িয়েছে পাশে অর্জুন খেয়াল করেনি। দাদাবাবু? হ্যাঁ মলয়দা, বলো। দাদাবাবু, আপনার নামে চিঠি এসেছে। চিঠি আমার নামে? হ্যাঁ দাদাবাবু, ও একজন এসে দিয়ে গেল, বলল বাঁকুড়ার জমিদার বাড়ি থেকে এসেছে, খুব দরকার। কই দাও দেখি। অর্জুন চিঠিটা নিয়ে খাম খুলে পড়তে শুরু করলো। প্রিয় অর্জুন, আশা করি ভালো আছিস। তোকে একটা অত্যন্ত খারাপ খবর দেবার আছে। আমাদের জমিদার বাড়িতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। গতকাল রাতে বাড়ির সংগ্রহশালা থেকে আমাদের বংশের অমূল্য সম্পদ সোনার চোখযুক্ত বাজ পাখির মূর্তি চুরি হয়ে গেছে। তুই তো জানিস ওই মূর্তি আমাদের পরিবারের কাছে কত মূল্যবান। বহু বছর ধরে ওই মূর্তি আমাদের কাছে আছে। বংশ পরম্পরায় ওই মূর্তি এখন আমার কাছে। মূর্তির চোখ দুটি খাঁটি সোনার তৈরি। সকালবেলা পাহারাদার খবর দেওয়ার পর আমি কি করব বুঝতে পারছি না। পুলিশে খবর দিয়েছি,
ওরা এসে তদন্ত শুরু করে, কিন্তু এখনো এর কোনো সূত্র খুঁজে পাইনি। আমার মন বলছে এটা কোনো সাধারণ চুরি নয়। এই অবস্থায় আমি কাউকে ভরসা করতে পারছি না তুই ছাড়া। তুই একজন বিচক্ষণ গোয়েন্দা, তোর উপর আমার অগাধ বিশ্বাস। আমার অনুরোধ, তুই এখানে এসে এই রহস্য সমাধান কর। আমার বিশ্বাস তোর তীক্ষ্ণ বুদ্ধি আর অভিজ্ঞতাই এই কঠিন পরিস্থিতিতে আমাকে পথ দেখাবে। তোর অপেক্ষায় রইলাম। ইতি, তোর জ্যাঠামশাই দেবজ্যোতি সেন। অর্জুন চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল। প্রাচীন পারিবারিক ঐতিহ্যর এমন দুঃসংবাদ তাকেও কিছুটা বিচলিত করেছে। দেবজ্যোতি বাবুর লেখা চিঠিতে ওনার ব্যাকুলতায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনিও কতটা ভেঙে পড়েছেন। অর্জুন আর দেরি না করে পার্থকে ফোন করল। দাদার মুখে পুরো ঘটনা শুনে সেও তৎক্ষণাৎ রাজি হয়ে গেল, সাথে গোপীনাথবাবুকেও জানাতে চাইল। গোপীনাথবাবু সবটুকু শুনে উনিও রাজি হয়ে গেলেন যাওয়ার জন্য। অর্জুন নিজের প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিয়ে 1 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ল। অর্জুন পার্থকে ফোনে জানালো ওরা সবাই হাওড়া স্টেশনে দেখা করে নেবে, বাড়িতে আর আসতে হবে না। সেই মতো ওরা সবাই হাওড়া স্টেশনে দেখা করে বেলা 12:50 ট্রেন ধরল। অর্জুন, পার্থ আর গোপীনাথবাবু ট্রেনে উঠে একটা জানালার ধারে সিট খুঁজে বসে পড়লেন। অনেকটা পথ, পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে। গোপীনাথবাবু ট্রেনের জানালা দিয়ে এক বাদাম বিক্রেতাকে দেখতে পেয়ে ডাক দিলেন, ও ভাই, ও ভাই, শোনো 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 শোনো। তারপর একগাল হেসে বললেন, এতটা পথ কিছু পেটে না পড়লে ঘুমিয়ে পড়বো তো। পার্থ গোপীনাথ বাবুর কথায় হেসে বলল, তা যা বলেছেন, যা বুঝলাম ট্রেনে যেতে প্রায় 5.5 ঘন্টার মতো লাগবে। গোপীনাথ বাবু 3টে বাদামের প্যাকেট কিনে বললেন, বুঝলে ভায়া, এই পুরনো জমিদার বাড়িগুলোতে কত যে ইতিহাস লুকিয়ে আছে বলতো। তার মধ্যে এই এক সোনার চোখযুক্ত বাজ পাখির মূর্তি। ভাবা যায়, চোখ দুটো নাকি সোনার। হ্যাঁ, এর মধ্যে ট্রেন হালকা দুলে উঠল। পার্থ বাইরে তাকিয়ে দেখল ট্রেন হালকা চলতে শুরু করেছে। পার্থ এবার সোজা হয়ে বসল। ওর মনের মধ্যে এক উত্তেজনা কাজ করছে। এইদিকে অর্জুন গভীর মনোযোগ দিয়ে বারবার বাজ পাখির মূর্তি চুরির খবরটা পড়ছে। ওর চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ট্রেন ধীরে ধীরে গতি নিল। কলকাতার কোলাহল থেকে আস্তে আস্তে তারা দূরে চলে যাচ্ছে। বেশ অনেকটা পথ পাড়ি দেবার পর পার্থ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল ট্রেন শহর পেরিয়ে দুদিকে সবুজ মাঠের মধ্য দিয়ে ছুটে চলেছে। চারদিকটা কেমন যেন শান্ত পরিবেশ। দূর দূরান্ত পর্যন্ত শুধু সবুজ মাঠ দেখা যাচ্ছে। প্রাচীন ঐতিহ্য ঘেরা জমিদার বাড়ির রহস্য ওদের টানছে। পার্থ দেখল গোপীনাথবাবু জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছেন। তারপর অর্জুনদার দিকে তাকিয়ে বলল, অর্জুনদা। পার্থর ডাকে অর্জুনের সম্বিত ফিরল। চমকে উঠে বলল, কিছু বলছিস? কি ভাবছো বলো তো? ভাবছি চুরিটা কে করতে পারে, বাইরের কেউ নাকি বাড়ির কেউ? ওখানে না পৌঁছানো পর্যন্ত তো কিছুই বলা যাচ্ছে না। এটা ঠিক বলেছিস। প্রায় ঘন্টা 5 ট্রেন সফর করার পর ট্রেন এসে থামল বাঁকুড়া জাংশনে। গোপীনাথবাবু তখনও ঘুমাচ্ছেন। পার্থ শেষে বাধ্য হয়ে গোপীনাথবাবুকে ডাকল। গোপীনাথবাবু, 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 উঠুন এবার, আমরা পৌঁছে গেছি। গোপীনাথবাবু রীতিমতো লাফিয়ে উঠলেন। হ্যাঁ হ্যাঁ, কি কোথায় 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 যাচ্ছি আমরা? আপনি ঘুমিয়ে পড়বেন বলে বাদামের প্যাকেট কিনলেন, তাও ঘুমিয়ে পড়লেন। গোপীনাথবাবু এবার বুঝতে পারলেন যে ওনারা বাঁকুড়া যাচ্ছিলেন। একগাল হেসে বললেন,
আরে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। হ্যাঁ, ওরা ঝটপট ট্রেন থেকে নেমে দাঁড়াল। ওদেরকে দেখে দুজন লোক এগিয়ে গেল ওদের দিকে। ঠিক আছে, চলুন। ওরা জিপে উঠে বসল। অর্জুন সামনে ড্রাইভারের সিটে, আর পার্থ ও গোপীনাথ বাবু পিছনে। গাড়ি জমিদার বাড়ির দিকে যেতে শুরু করলো। চারিদিকে গাছপালায় ঘেরা সরু রাস্তা দিয়ে গাড়ি এসে থামল এক বিশাল বড় লোহার গেটের সামনে। গেটের দুপাশে উঁচু পাঁচিল, তার উপর অজস্র লতা পাতায় ভর্তি। লোহার গেট খুলে যেতেই গাড়িটি ভিতরে প্রবেশ করল। এক সুদীর্ঘ পথ, যার দুপাশে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে। রাস্তাটির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই প্রাচীন ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। গাড়ি থেকে নামতে এক অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে ওদের। এই প্রাচীন ঐতিহ্যবাহী বাড়িটি বহু বছরের ইতিহাসের সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা জমিদার বাড়ির গেটের কাছে এসে দাঁড়াতেই বছর 60-এর ভদ্রলোক এবং জমিদার বাড়ির বর্তমান কর্তা দেবজ্যোতি সেন এগিয়ে এলেন। অর্জুন এগিয়ে গিয়ে ভদ্রলোকের পায়ে হাত দিয়ে প্রণাম করল। এই থাক 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 থাক, তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না 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 জ্যাঠামশাই, কোনো অসুবিধা হয়নি। বেশ বেশ বেশ, কিন্তু এনাদের তো ঠিক। জ্যাঠামশাই, ও পার্থ আমার দুঃসম্পর্কের ভাইপো। একটা ITI সেক্টর কোম্পানিতে সদ্য জয়েন করেছে। আর উনি আমার বন্ধু গোপীনাথ গাঙ্গুলি, লেখালেখি করে। এই আপনার নামটা খুব শোনা শোনা লাগছে। ও হ্যাঁ, মনে পড়ছে, ওই বাক্স বদল গল্পটা আপনারই লেখা, তাই না? আমি পড়েছি গল্পটা দারুণ লেখেন আপনি। হ্যাঁ, ওই আর কি। আপনার মতো মানুষ আমার গল্প পড়ছে, তা আমার লেখা তো সার্থক। জ্যাঠামশাই, এই দিকের কি খবর? পুলিশ কোনো সূত্র পেল? না অর্জুন, ওই পুলিশ কিছুই করতে পারেনি। দেখ না, তুই যদি কিছু করতে পারিস বাবা। তুই তো জানিস ওই মূর্তিটা কতটা মূল্যবান আমার কাছে। জানি জ্যাঠামশাই। আচ্ছা, মূর্তিটি যেখানে ছিল, মানে সংগ্রহশালাটি একবার দেখা যাবে? হ্যাঁ, সে দেখিস কোন, কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে নে। এই তো জেঠিমাকে বলি তোদের খাবার ব্যবস্থা করতে। এত দূর জার্নি করে এলি, একটু বিশ্রাম কর দেখি। আর শোন, একটু পরেই হয়তো অফিসার বিশ্বাস আসবেন, ওনার সাথেও একটু কথা বলে নিস বাবা। ঠিক আছে। অর্জুনরা দেবজ্যোতি বাবুর সাথে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়িটির কোনায় কোনায় ইতিহাস লুকিয়ে আছে। বাড়ির গেট দিয়ে ঢুকেই বিশাল বড় উঠোন। উঠোনের চারিদিকে কারুকার্য করা থাম। উঠোন পেরিয়ে বাড়ির অন্দরমহল, বাড়ির সিলিংয়ে পুরনো যুগের ঝাড় লণ্ঠন। চারিদিকে পুরনো যুগের আসবাবপত্রে ভর্তি। অর্জুনদের ভিতরে আসতে দেখে জমিদার বাড়ির কর্ত্রী মীনাক্ষী দেবী এগিয়ে এলেন। কেমন আছিস বাবা? আর তো আসিস না এদিকে, ভুলে গেছিস বল? না জেঠিমা, ভুলে যাইনি, একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই মানে আশা হয়ে ওঠেনি। ওদের কথোপকথনের মাঝেই দেবজ্যোতি বাবু হাঁক দিলেন, কাশীনাথ, ও কাশীনাথ। দেবজ্যোতি বাবুর ডাকে খোঁড়াতে খোঁড়াতে ছুটে এলেন বছর 45-এর এক ভদ্রলোক। পরনে ধুতি, একটা ফতুয়া, কাঁধে একটা গামছা, গায়ের রং শ্যামবর্ণ, এর মধ্যে মাথায় চুলে পাক ধরেছে। হ্যাঁ, বলুন কর্তা। এই এনাদের জন্য এই বাড়ির সব থেকে বড় গেস্ট রুমটা খুলে দাও দেখি, আর ব্যাগপত্রগুলো নিয়ে যাও। আগে কর্তা, এক্ষুনি যাচ্ছি। অর্জুন, তোরা ফ্রেশ হয়ে নে। এই গিন্নি, খাবার ব্যবস্থা করো দেখি। কাশীনাথ অর্জুনদের ঘর দেখিয়ে দিল। ঘরটি জমিদার বাড়ির পশ্চিম দিকের এক কোণে। সূর্যের আলো বিকেলের দিকে এই ঘরে এসে পড়ে। ঘরের রং হালকা হলুদ। ঘরের এক কোণে পুরনো আমলের কারুকাজ করা আলমারি রাখা আছে। ঘরে 3টে খাট রাখা। পশ্চিম দিকে 2টো গ্রিল দেওয়া জানালা, সাথে একটা বারান্দা। বাবু, এটা আপনাদের ঘর। কোনো রকম দরকার পড়লে আমাকে ডাকবেন। ঠিক আছে। কাশীনাথ বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ অর্জুনের ডাকে থমকে দাঁড়ালো। কাশীনাথ কাকা। বলুন বাবু।
আপনার পায়ে কি কিছু হয়েছে? মানে এমন খুঁড়িয়ে হাঁটছেন? না বাবু, ওই একটু পড়ে গেছিলাম, তাই পায়ে একটু চোট লেগেছে। ও ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি যান, এখন কিছু দরকার হলে আমি বলবো। কাশীনাথ বেরিয়ে যেতেই গোপীনাথ বাবু ঘরের ভিতর ঢুকে খাটে বসে হাত দুটো ওপরে তুলে আড়মোড়া ভেঙে বলল, মশাই, এই পুরনো বাড়ি, বলি ভূত টুত নেই তো? হ্যাঁ। ঠিক তখনই খাটে ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হলো। সাথে সাথে গোপীনাথবাবু ভূত ভূত বলে তড়াক করে লাফিয়ে উঠলেন। পার্থ আর অর্জুন হেসে ফেলল। অর্জুন নিজের হাসি থামিয়ে বলল, ওটা ওটা ভূত নয় গোপীনাথ বাবু, ভূত নয়। পুরনো খাটে চাপ পড়ায় এই আওয়াজ হয়েছে, বুঝেছেন? উফ, বাপরে বাপ, ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল আর একটু হলে। উফ বাবা। অর্জুন এগিয়ে গিয়ে জানালার কাছে দাঁড়ালো। একটা সিগারেট ধরিয়ে জানালার বাইরের দিকে তাকিয়েছিল। বাড়ি থেকে কিছু দূরে একটা পুকুর দেখা যাচ্ছে। চারিদিকে গাছপালায় ঘেরা, চারিদিক নিস্তব্ধ। হালকা ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে সূর্য অস্ত যাবার পথে। গাছের ডালের ফাঁক থেকে সূর্যের আলো জানলা দিয়ে ঘরে এসে পড়েছে। বেশ কিছুক্ষণ পর অর্জুনরা ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। দেবজ্যোতিবাবু বসার ঘরে বসে অফিসার শেখর বিশ্বাসের সাথে কথা বলছিলেন। অর্জুনদের ঢুকতে দেখে অফিসার বিশ্বাস উঠে দাঁড়ালেন। হ্যালো মিস্টার অর্জুন, আমি শেখর বিশ্বাস। দেবজ্যোতিবাবু বলছিলেন আপনি আসবেন। জ্যাঠামশাইয়ের ডাকে আমি আসবো না তা কি হয়? তাই কেস কত দূর, কি বুঝছেন? কিছুই বোঝা যাচ্ছে না মিস্টার অর্জুন। এই কেস বড়ই জটিল, এমন কোনো সূত্র আমরা পাইনি। আচ্ছা, সংগ্রহশালাটা কি একবার দেখতে পারি? মানে যেখানে মূর্তিটি ছিল? হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো খালি ঘরটা তালা বন্ধ করেছি, আপনি চাইলে দেখতেই পারেন। ঠিক আছে, চলুন। অর্জুন, দেবজ্যোতিবাবু, শেখরবাবু, পার্থ আর গোপীনাথবাবু সবাই সংগ্রহশালার দিকে এগিয়ে গেল। সংগ্রহশালাটি বাড়ির পশ্চিম দিকের শেষ প্রান্তে, তারপর বাড়ির শেষ প্রান্তের উঠোন। শেখরবাবু দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। তারপর একে একে সবাই ভিতরে ঢুকল। সংগ্রহশালার ভিতর প্রবেশ করতেই এক অদ্ভুত গন্ধ সবার নাকে এসে ঝাপটা মারল। বহু বছরের পুরনো পুঁথি, অস্ত্রশস্ত্র, কাঠের আসবাবপত্র সবের সংমিশ্রণে এই অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ ঘরটার ভিতর। শেখরবাবু আগেই ঘরে ঢুকে ঘরের আলো জ্বালিয়ে দিয়েছেন। পার্থ আর গোপীনাথবাবু অবাক দৃষ্টিতে ঘরের চারিদিক দেখছে। কত ধরনের কাঠের কারুকাজ করা আসবাবপত্র, অস্ত্র, বহু পুরনো পুঁথি, মুদ্রা রাখা আছে এই সংগ্রহশালায়। দেখুন, এই জায়গায় মূর্তিটা ছিল, আর এই যে দেখছেন এই জানলাটার কাঁচ ভাঙা। অর্জুন দেখল একটা লাল রঙের বেদি রাখা আছে, যার উপরে মূর্তিটি ছিল, কিন্তু এখন সেটা ফাঁকা। অর্জুন ভালো করে জায়গাটি পর্যবেক্ষণ করল। তারপর এগিয়ে এসে নিচু হয়ে বসল যেখানে জানালার কাঁচ ভেঙে পড়েছিল। অর্জুন অনেকক্ষণ ধরে জায়গাটা দেখল। ঘটনার দিন বৃষ্টি হয়েছিল, মাটি নরম থাকবে, তার মানে বাইরের কেউ ভিতরে ঢুকলে পায়ের ছাপ পড়বে। আর যদি দরজা দিয়ে কেউ ভিতরে ঢোকে তাহলে পাহারাদার আটকাবে। তার মানে চোর ঘরের ভিতরেই লুকিয়েছিল। জ্যাঠামশাই, মূর্তিটি কত বড় ছিল? মোটামুটি 1 ফুটের মতো লম্বা ছিল। আর ভারী? একজন আরামসে তুলে নিতে পারত। শেখরবাবু, এই বেদিতে কারোর হাতের ছাপ পাওয়া গেছে? হ্যাঁ, তা পাওয়া গেছে, এই বাড়ির কাজের লোক কাশীনাথের। কিন্তু আমরা জিজ্ঞাসাবাদ করাতে সে বলে প্রতিদিনের মতো সেও নাকি সেই দিন ঘর পরিষ্কার করতেই এখানে এসেছিল। সাথে অবশ্য বড়বাবুও নাকি ছিলেন, মানে দেবজ্যোতিবাবু নাকি দাঁড়িয়ে থেকে সব ঘর পরিষ্কার করেন। জ্যাঠামশাই, আমি একবার বাড়ির সবার সাথে কথা বলবো, সেটা কি সম্ভব? হ্যাঁ অবশ্যই, কিন্তু এখন তো সবাই বাড়ি ফেরেনি। অঞ্জলি এখনো ফেরেনি, আর পৃথ্বীরাজের কথা তো বাদই দিলাম, একদিন তো বাড়িই ফেরে না। ঠিক আছে, সবাই ফিরুক, তারপর কথা বলবো। এর মাঝেই অর্জুন কথা বলতে বলতে ভাঙা জানালাটির দিকে এগিয়ে যায়। মুখ বাড়িয়ে বাইরে একটু দেখে নিয়ে নিজের মনেই বলে, জানলা ভেতর থেকে ভাঙা হয়েছিল, তাহলে চোর কি ভেতরে ছিল?
আচ্ছা জ্যাঠামশাই, ঘটনার দিন ঠিক কি ঘটেছিল? ঘটনার দিন রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। আমি রোজকারের মতন সেই দিনও রামলালের সাথে কথা বলে ঘুমোতে গেছিলাম। এই রামলাল কে? এই সংগ্রহশালার পাহারাদার। সে এখন কোথায়? ওর কাজ রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত। আচ্ছা, মূর্তিটি শেষবার কখন দেখেছিলে? ওই তো বিকেলে কাশীনাথ যখন এই ঘর পরিষ্কার করতে এসেছিল, ওই তখনই। এই সংগ্রহশালার চাবি কার কাছে থাকে? চাবি সবসময় আমার কাছেই থাকে। রামলাল রাতে অস্বাভাবিক কিছু কি দেখেছিল? হ্যাঁ, সে বলেছিল সেদিন রাতে এক ছায়া মূর্তিকে দেখেছিল, কিন্তু ঝড় বৃষ্টি আর অন্ধকারের জন্য পরিষ্কার ঠিক বুঝতে পারেনি। আচ্ছা জ্যাঠামশাই, তোমার কোনো কিছু দেখে অস্বাভাবিক কিছু মনে হয়েছে বা কারোর উপর সন্দেহ হয় কি? না, সন্দেহ নয়, তবে কদিন ধরেই এক ঠাকুর মশাই আসছেন। উনি আমাদের গ্রামের কালী মন্দিরের পুরোহিত। আমাদের এই মূর্তির কথাটা গোটা গ্রাম জানে, কিন্তু গত 5-6 দিন পুরোহিত মশাই এসে বলেই যাচ্ছেন এই মূর্তি নাকি অশুভ। এটি মন্দিরে দান করে দিন, এই মূর্তি বাড়িতে রাখলে ঘোর অমঙ্গল হবে। কিন্তু কেন বলল আর সেটার ব্যাখ্যা আমি ঠিক খুঁজে পাচ্ছি না। আমরা ওনাকেও জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি তো রীতিমতো রেগেই গিয়েছিলেন আর বলছিলেন লোকের নাকি ভালো করতে নেই। উনি ওনাদের ভালোর জন্যই নাকি বলতে এসেছিলেন। জ্যাঠামশাই, এই মূর্তির ব্যাপারে খুব ভালোভাবে আর কেউ কি জানে? মানে তোমার পরিবারের সদস্য ছাড়া? জানে বলতে রঞ্জিত শেঠ ব্যবসায়ী, তাকে দেখিয়েছিলাম একবার এই মূর্তিটা। আমার ছেলের যা অবস্থা, ও এই মূল্যবান জিনিসের কদর করতে পারবে না, তাই মূর্তিটা সরকারের হাতে তুলে দেব। তখন রঞ্জিত শেঠ বলেছিল মূর্তিটি সরকারের হাতে না দিয়ে বেচে দিতে হবে। এই মূর্তিটি কোটি টাকায় নাকি বিক্রি হবে। তখন আমি না বলেছিলাম। তখন সে কি বলেছিল? বারবার বলেছিল এত মূল্যবান জিনিস সরকারকে দিলে তারা কিছুই দেবে না, আপনি বেচে হেব্বি দাম পাবেন ওইটার। তখন আমিও দৃঢ়কণ্ঠে বলেছিলাম এই মূর্তি আমি বিক্রি করব না। এই মূর্তি সরকারের হাতে তুলে দেওয়ার ব্যাপারে পৃথ্বীজিৎ কিছু জানে? হ্যাঁ, জানে। এই নিয়ে ওর সাথে একটু ওই কথা কাটাকাটিও হয়েছিল। কবে হয়েছিল? ঘটনার আগের দিন রাতে। কি নিয়ে হয়েছিল? কি বলবো বাবা, বলতেও লজ্জা লাগে। সেদিন পৃথ্বীরাজ একটু নেশা করে বাড়ি ফিরেছিল। আমি রাগের মাথায় বলেছিলাম আমার যা সম্পত্তি তার মধ্যে কিছুটা অঞ্জলির নামে আর বাকিটা সরকারের কাছে তুলে দেব। ওই বাজ পাখির মূর্তি তো বংশ পরম্পরায় আমার কাছেই আছে। আমার পর সেটি তোমার কাছে যাবে, তুমি তার কদর বুঝবে না। তাই আমি ঠিক করেছিলাম আমি বেঁচে থাকা কালীন ওই মূর্তি সরকারকে দান করে দেব। সেই দিন ওই যে বেরিয়ে গেল, তারপর থেকে ছেলেটা আর বাড়ি আসেনি। প্রীতির মা খুব চিন্তা করছে। শেখরবাবু, আপনি রণজিৎ সেটের ব্যাপারে কিছু ইনফরমেশন জোগাড় করুন। কোথায় থাকে, কিসের ব্যবসা, এইসব। আর পৃথ্বীজিতের ব্যাপারেও খোঁজ খবর নিন। সে এখন কোথায় আছে একটু জানার ব্যবস্থা করুন। ওকে অর্জুন। আমার কাজ আপাতত এখানে শেষ। এবার আমি বাড়ির সবার সাথেই কথা বলতে চাই। অর্জুনরা বেরিয়ে এসে বসার ঘরে সবাই বসল। দেবজ্যোতিবাবু বাড়ির এক কাজের লোককে ডেকে বসার ঘরের পাশেই একটা ঘর খুলে দিল এবং বাড়ির সবাইকে বসার ঘরে ডেকে পাঠালেন। দেবজ্যোতিবাবু অর্জুনকে দেখিয়ে বললেন, তাই শোনো সবাই, ইনি হলেন গোয়েন্দা। ইনি যা জিজ্ঞাসা করবেন সবাই সঠিক সঠিক উত্তর দেবে। তোমরা জানো এই বাড়ির বহু মূল্য সম্পদ, সোনার চোখযুক্ত বাজ পাখির মূর্তি চুরি হয়েছে। সেই সম্পর্কে উনি যা জানতে চাইবেন তাই বলবে। শেখরবাবু, আমার ভাইপো আর আমার এই বন্ধুটি থাকবেন আমার সাথে, আর আপনিও থাকবেন। ঠিক আছে। অর্জুনরা ঘরে প্রবেশ করল। ঘরটাতে একটা ভারী কাঠের টেবিল আছে, সাথে 5টি চেয়ার রাখা আছে। অর্জুন আর শেখরবাবু টেবিলের সামনে বসেছেন, পার্থ আর গোপীনাথবাবু টেবিলের 2 প্রান্তে বসেছেন। তাহলে এবার ডাকা যাক। তা অর্জুন, কাকে দিয়ে শুরু করতে চান? পাহারাদারকে আগে ডাকুন। শেখরবাবুর সাথে এক হাবিলদার এসেছিল, তাকে হাঁক দিয়ে ডেকে পাঠালো। হাবিলদার ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। শেখরবাবুর ডাকে ঘরে ঢুকে এলো। শোনো, সেদিনকে যে সংগ্রহশালায় পাহারায় ছিল
তাকে ভেতরে নিয়ে এসো। হাবিলদার বেরিয়ে যেতেই বেশ কিছুক্ষণ পর সংগ্রহশালার পাহারাদার ভিতরে ঢুকল। আসুন আসুন, বসুন এখানে। পাহারাদার বসতেই অর্জুন প্রশ্ন করল, আপনার নাম? আগে রামলাল সিং। আপনি কবে থেকে এই বাড়িতে কাজ করছেন? আগে বাবু ওই 15 সাল। আচ্ছা রামলাল, ঘটনার রাতে আপনি কোথায় ছিলেন? সব আমি তো সংগ্রহশালার বাইরে উঠানে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি শুরু হওয়ায় ভিতরে ঢুকে গেছিলাম। কিন্তু আপনি বলেছেন আপনি একটা ছায়া মূর্তি দেখেছেন, সেটা কখন দেখেছেন? হ্যাঁ বাবু, দেখেছি তো। বৃষ্টি থামতে আমি আবার উঠোনের বাইরে বেরিয়েছিলাম, তখনই সংগ্রহশালার পিছন দিকে একটা ছায়া মূর্তি দেখতে পাই, কিন্তু ওই অন্ধকার আর বৃষ্টিতে ঠিক বুঝতে পারিনি আমি কে রে বলতেই ছায়া মূর্তিটা হঠাৎ করে উধাও হয়ে গেল। পাশ থেকে গোপীনাথ অর্জুনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, মশাই, চুরি কি ভূতে করেছে নাকি? হ্যাঁ। অর্জুন মুচকি হেসে বলল, ভূত নয়, মানুষ আর তার মাথার বুদ্ধি প্রচুর। আচ্ছা, আপনি এই খবরটা কখন জানতে পেরেছেন? সকাল হতেই আমি সংগ্রহশালার পিছন দিক দিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম, তখন দেখি সংগ্রহশালার ঘরের জানলার কাজ ভাঙা। দেখতেই তখন আমি ছুটে গিয়ে বড়বাবুকে খবর দিই। উনি ঘরের ভিতর ঢুকে দেখে মূর্তিটা বেদির উপরে নেই। ঠিক আছে, এবার আপনি যেতে পারেন। রামলাল হাত জোর করে নমস্কার করে বেরিয়ে যেতেই বছর 35-36-এর একজন লোক ভিতরে এলো। তোমার নাম? আগে বাবু হরেন। হরেন দা, তুমি এখানে কতদিন কাজ করছো? আগে বাবু বছর 10। আচ্ছা, তুমি নিশ্চয়ই জানো এই বাড়ি থেকে সোনার চোখযুক্ত বাজ পাখির মূর্তি চুরি হয়েছে। অর্জুন কথাটা বলার সাথে সাথে হরেনের চোখ মুখ পাল্টে গেল। হঠাৎ করেই সে ঘামতে শুরু করছে, বারবার ঢোক গিলছে। হরেনকে এইরকম করতে দেখে অর্জুন সোজা হয়ে বসল। হরেন দা, আমি এটা প্রশ্ন করেছি। হ্যাঁ জানি জানি। মূর্তিটি তুমি দেখেছো? হরেন দু একবার শুকনো ঢোক গিলে নিয়ে বলল, তা ওই 1-2বার দেখেছি। গোপীনাথবাবু অর্জুনকে ফিসফিস করে বলল, মশাই, ব্যাপার সুবিধের দেখছি না কিন্তু আমি। আমিও তাই দেখছি। অর্জুন চোখ সরু করে হরেনের মুখের দিকে তাকিয়ে আছে। ঘটনার রাতে তুমি কোথায় ছিলে? আগে বাবু রান্নার বাসন মেজে আমি শুতে চলে গিয়েছিলাম। তোমার ঘরটি কোন দিকে? পূর্ব দিকে একটা কোঠা আছে, আর সব কাজের লোক ওখানেই থাকে। সেই রাতে তুমি কোনো আওয়াজ শুনেছো? না না বাবু, আমি কোনো আওয়াজ শুনিনি। অর্জুন অত্যন্ত শান্ত স্বরে বলল, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। হরেন বেরিয়ে যেতেই বেশ কিছুক্ষণ পর কাশীনাথ ঢুকল। বসো বসো কাশীনাথ দা, তুমি কতদিন এই বাড়িতে কাজ করছো? তা প্রায় 30 বছর হবে। তুমি তো তাহলে অনেক দিন ধরে কাজ করছো, আর মূর্তি তো তুমি পরিষ্কার করো। হ্যাঁ বাবু। তোমার ঘরটা কোন দিকে? ওই পশ্চিম দিকে শেষ প্রান্তে। তোমার ঘর তার মানে আলাদা, তাই তো? সংগ্রহশালার পাশেই বলতে গেলে। হ্যাঁ। সেই রাতে অস্বাভাবিক কোনো আওয়াজ শুনেছিলে? না, আমার শরীরটা সেদিন কেমন একটু খারাপ লাগছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, তুমি যাও। এরপর অর্জুন একে একে বাড়ির সব কাজের লোকের সাথে কথা বলল। অর্জুন ঘর থেকে বেরিয়ে দেখল পৃথ্বীজিৎ বসার ঘরের সোফায় আরাম করে বসে পায়ের ওপর পা তুলে পা দোলাচ্ছে। অফিসার শেখর বিশ্বাস পৃথ্বীজিৎকে দেখতে পেয়ে এগিয়ে গেলেন। নমস্কার পৃথ্বীজিৎ বাবু, আমি বাঁকুড়া সদর মহকুমা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শেখর বিশ্বাস, আর ইনি গোয়েন্দা অর্জুন রায়। পৃথ্বীজিৎ তাচ্ছিল্য ভাব নিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলল, এসব আমাকে বলছেন কেন? আমি এসব জেনে কি করব? আপনার সাথে কিছু কথা আছে। বলে ফেলুন, কান আছে, শুনতে পাচ্ছি। শেখরবাবু আর অর্জুন নিজেরা চোখাচোখি করে নিয়ে তারপর অর্জুন একটু গলা ঝেড়ে বলল, পৃথ্বীজিৎ, তুমি কি জানো এই বাড়িতে চুরি হয়েছে? হ্যাঁ, বাজ পাখির মূর্তি চুরি হয়েছে। অর্জুন তীক্ষ্ণ দৃষ্টিতে পৃথ্বীজিৎকে পর্যবেক্ষণ করছে। তুমি কি করে জানলে বাজ পাখির মূর্তি চুরি হয়েছে? আমি তো একবারও বলিনি তোমাকে। আমি জানতে পেরেছি, সেটা কি আপনাকে বলতে হবে আমি কি করে জেনেছি? অর্জুনের ঠোঁটে হালকা হাসির রেখা দেখা দিয়ে সেটা আবার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। আচ্ছা, তুমি নিশ্চয়ই এটাও জানো কবে হয়েছে ঘটনাটা? তুমি কি পুলিশের লোক নাকি? এত প্রশ্নের উত্তর দেবো কেন তোমাকে? ঘুরতে এসেছো ঘোরো,
বেশি আমাদের পরিবারের সমস্যার মধ্যে নাক গলাবে না। না, পুলিশের লোক নয়, কিন্তু তদন্ত করি। আমি গোয়েন্দা। তোমার বাবা আমাকে ডেকে পাঠিয়েছে এই কেসটার তদন্ত করতে, তাই যা জিজ্ঞাসা করছি উত্তর দাও। যেদিন রাতে ঘটনাটা ঘটে তার আগের দিন তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলে, কোথায় ছিলে তুমি? শহরে গেছিলাম, বন্ধুর বাড়ি। মূর্তিটি তোমার বাবা সরকারের হাতে তুলে দেবেন বলেছিলেন, সেটা নিয়ে তোমার সাথে মনোমালিন্য হয়, তাই তো? হ্যাঁ, হয়েছিল। কারণ জানতে পারি? পৃথ্বীজিৎ একটু উত্তেজিত হয়ে বলল, ওটা আমাদের পরিবারের জিনিস, বংশ পরম্পরায় ওটা এখন বাবার কাছে আছে। বাবার অবর্তমানে ওটা আমি পাবো। বাবা কেন ওটা সরকারকে দেবে? মূর্তিটা তুমি নিশ্চয়ই অনেকবার দেখেছো। হ্যাঁ, দেখছি। ঠিক আছে, আমার আর কিছু জানার নেই। শেখরবাবু, আপনার সাথে কিছু কথা আছে, একটু সাইডে আসবেন। অর্জুন আর শেখরবাবু সাইডে কথা বলছে, এর মাঝেই বসার ঘরে প্রবেশ করল বছর 25-26-এর এক যুবতী। গায়ের রং ফর্সা, লম্বা, রোগাটে গড়ন, পরনে একটা হালকা আকাশি রঙের শাড়ি, চুলটা ছাড়া আছে, চোখে মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা খেলা করছে। সেই যুবতী পৃথ্বীজিতের কাছে গিয়ে বলল, কি রে, দুদিন ধরে কোথায় ছিলিস? জানিস না মা তোকে নিয়ে চিন্তা করে? বেশি জ্ঞান দিবি না। আমি আর ছোট খোকা নই, মায়ের আঁচলের তলায় ঢুকে থাকবো। ছি দাদা, কি সব বলছিস তুই? এই মেলা ফ্যাস ফ্যাস করিস নি, যা নিজের কাজ কর, যা। যুবতী পিছন ঘুরে অর্জুনকে দেখে চমকে ওঠে। আরে, আপনি অর্জুন রায় না? অর্জুন মুচকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি অর্জুন রায়, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। আরে, আমি অঞ্জলি, দেবজ্যোতি সেন আমার বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আরে, কত বড় হয়ে গেছিস রে। দেবজ্যোতিবাবু ঘরে প্রবেশ করতে করতে বললেন, বড় হবে না, কলেজে পড়ছে, তাও আবার ইতিহাস নিয়ে। বাহ, এ তো দারুণ ব্যাপার। পৃথ্বীজিৎ সোফা থেকে উঠতে উঠতে বলল, যত সব ন্যাকামি, এই জন্য আমি বাড়ি আসি না। কথাটা বলেই বসার ঘর থেকে বেরিয়ে গেল পৃথ্বীজিৎ। পৃথ্বীজিতের যাওয়ার দিকে তাকিয়ে ছোট নিঃশ্বাস ফেলল দেবজ্যোতিবাবু। তোমার কথা প্রায় খবরের কাগজে পড়ি অর্জুনদা। কদিন আগেই একটা কেস নিয়ে খবরের কাগজে লিখেছিল, মস্তিষ্ক চুরি নিয়ে। হ্যাঁ, নিউজ চ্যানেলগুলো ওই করে সারাদিন। আচ্ছা, আলাপ করিয়ে দিই, আমার ভাইপো পার্থ চৌধুরী, আর ইনি আমার বন্ধু লেখক গোপীনাথ গাঙ্গুলি। আপনার গল্প আমি পড়েছি গোপীনাথ বাবু, দারুণ লেগেছে কিন্তু। গোপীনাথ এক গাল হেসে বলল, আহা, আপনাদের মতো মহান মানুষজন আমার লেখা গল্প পড়ছে, এ তো আমার ভাগ্য নাকি? হ্যাঁ, সৌভাগ্য সৌভাগ্য। গোপীনাথ বাবুর কথায় সবাই হেসে উঠলেন। আচ্ছা অর্জুনদা, তুমি তো এই মূর্তি চুরি তদন্ত করতে এসেছো? হ্যাঁ, জ্যাঠামশাই আমাকে তলব করেছেন। জানি আমি, তা কিছু বুঝতে পারলে? মানে চুরিটা কে করেছে, বাইরের লোক নাকি বাড়ির লোক? তদন্তে তেমন কিছুই হয়নি, তাও এইটুকু বলতে পারি, চোর বাইরের কেউ নয়। অর্জুন, তদন্তের পাশাপাশি একটু গ্রামটাও ঘুরে দেখিস বাবা। পার্থ আর গোপীনাথ বাবুকে নিয়ে যাস। বাবা, আমি নিয়ে যাব কালকে। জয়পুর জঙ্গলটায় ওদের ঘুরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে মা, ঠিক আছে, নিয়ে যাস নিয়ে যাস। গোপীনাথবাবু পার্থর কানের কাছে ফিস ফিস করে বললেন, হায়া, জঙ্গল আর কোনো দেখার জায়গা টাইগা নেই নাকি? শেষে জঙ্গল। শেখরবাবু এতক্ষণ নীরব দর্শক হয়ে পাশে দাঁড়িয়েছিলেন। এবার গলা ঝেড়ে বললেন, বলছি কি অর্জুন, আমি তো রণজিৎ শেঠের ব্যাপারে খোঁজ খবর নেবই। আপনি কি পুরোহিত হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করবেন? হ্যাঁ, ওনার সাথেও কথা বলবো একবার। ওকে অর্জুন, তাহলে এবার আমি আসছি, পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাতে অর্জুনরা খাওয়া দাওয়া করে ঘরে শুতে এসেছে। অর্জুন প্রতিদিনের মতোই একটা সিগারেট ধরিয়ে জানলার কাছে এসে দাঁড়ালো। পার্থ বিছানায় বসে একটা গল্পের বই পড়তে পড়তে বলল, অর্জুনদা, এই পৃথ্বীজিৎ বাবুকে ঠিক সুবিধার লাগছে না। অর্জুন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, একটা জিনিস লক্ষ্য করেছিস? ওকে আমি যতবার জিজ্ঞাসা করলাম খবরটা কোথা থেকে পেয়েছো, ততবারও এড়িয়ে গেল। হ্যাঁ, শেষে তো রেগেই গেলেন। ভাবতে হচ্ছে পার্থ, ভাবতে হচ্ছে। এর পেছনে অনেকজন যুক্ত আছে। তার মানে তুমি বলতে চাইছো চোর একজন নয়, অনেকজন? আমি তো তা বলিনি গোপীনাথ বাবু, ভুল করছেন। চোর একজন, কিন্তু বুদ্ধি অনেকজনের, বুঝতে পেরেছেন? কি বলেন মশাই, এ তো খুব জটিল ব্যাপার। নিন,
রাত হয়েছে, এবার শুয়ে পড়ুন। আর তো আলোটা নিভিয়ে দে। পরের দিন সকালের ব্রেকফাস্ট করে জিপ নিয়ে অর্জুনরা বেরিয়ে পড়েছে জঙ্গল ঘুরতে। সাথে আছে অঞ্জলি। অঞ্জলি, এখানে হরিদাস ঠাকুর নামে কোনো পুরোহিত আছে? হ্যাঁ, কেন বলো তো? উনি তোমাদের বাড়িতে গিয়ে বলেছেন বাজ পাখির মূর্তিটি অশুভ। হ্যাঁ বলেছেন তো, সাথে এও বলেছেন মূর্তিটি মন্দিরে দান করে দিতে। আমি এটা বুঝতে পারছি না অর্জুনদা, এত বছর ধরে মূর্তিটি আমাদের বাড়িতে আছে, বংশ পরম্পরায় সেটি আমার বাবার কাছে এসেছে। যদি মূর্তিটি অশুভ হতো তাহলে এটা এতদিন পর কেন বলছেন? আগে কেন বললেন না? সেটাই তো ভাববার বিষয় অঞ্জলি, ওনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তুমি ওনার বাড়ি চেনো? হ্যাঁ, চিনব না কেন? চলো আগে ওখানে যাওয়া যাক। গোপীনাথ এইসব শুনে বলে, মশাই, আমাদের তো এদিকে আবার জঙ্গলে যাওয়ার কথা ছিল, সেটা কি যাওয়া হবে না? আরে হবে হবে, সব হবে। বেশ কিছুটা যাওয়ার পর একটা টালির বাড়ির সামনে এসে থামলো গাড়িটা। সাথে সাথে অর্জুনরা নেমে এলো গাড়ি থেকে। বাড়িটা অনেক পুরানো, সেটা দেখেই বোঝা যাচ্ছে। টালির চাল, দেওয়ালে সাদা রঙের ওপর শ্যাওলা পড়েছে, দুটো জানালা আর কাঠের পাল্লা দুটো ভেজানো রয়েছে। কাঠের সদর দরজা, সেটাও ভিতর থেকে বন্ধ। অর্জুনদা, এটাই সেই পুরোহিতের বাড়ি। বাবা, বেশ পুরনো বাড়ি বলে মনে হচ্ছে। অঞ্জলি এগিয়ে গিয়ে দরজায় টোকা দিল। ভিতর থেকে এক মহিলার কণ্ঠস্বর শোনা গেল। কে? দিদা, আমি গো, জমিদার বাড়ি থেকে এসেছি, অঞ্জলি গো। কয়েক সেকেন্ডের মধ্যে দরজা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে খুলে গেল। ভিতর থেকে বছর 50-এর এক মহিলা বেরিয়ে এলেন। আরে দিদি ভাই যে, কেমন আছিস মা? ভালো আছি দিদা। বলছি, ঠাকুর দাদু আছে? না তো দিদি ভাই, ঠাকুর দাদু তো এখন মন্দিরে। ভিতরে আয়, তুই তো আসিসই না, ভুলেই গেছিস বুড়িটাকে। না গো দিদা, আজ আর বসবো না। কলকাতা থেকে লোক এসেছে, ঠাকুর দাদুর সাথে দেখা করতে চায়। কলকাতা থেকে লোক এসেছে? কেন রে, কি হয়েছে? দিদা, আমাদের বাড়িতে চুরি হয়েছে না, ওটা নিয়ে একটু কথা বলবে ঠাকুর দাদুর সাথে। তা মন্দিরে চলে যা, ওইখানে তোর ঠাকুর দাদুকে পেয়ে যাবি। ঠিক আছে, চলি তাহলে, পরে একদিন আসবো। অর্জুনরা ওখান থেকে বেরিয়ে এসে বেশ খানিকটা হেঁটে এক মন্দিরের সামনে দাঁড়ালো। অর্জুন দেখলো মন্দিরের ঘণ্টা বাজছে, তার মানে পুজো হচ্ছে। অর্জুন এগিয়ে গেল মন্দিরের ভিতর। কিছুক্ষণ দাঁড়ানোর পর পুরোহিত মশাই মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এলেন। নমস্কার ঠাকুর মশাই। হরিদাস ঠাকুর জিজ্ঞাসু দৃষ্টিতে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। ঠাকুর দাদু, উনি অর্জুন রায়, গোয়েন্দা। গোয়েন্দা? এই মন্দিরে কি ব্যাপার? জমিদার বাড়ির মূর্তি চুরি নিয়ে একটু কথা বলতে এলাম আপনার সাথে। দেখুন, ওই মূর্তির ব্যাপারে আমি কিছুই জানি না। আপনি বলেছেন ওই মূর্তিটি অশুভ শক্তির লক্ষণ, কিন্তু কেন বলেছেন এমন কথা? শাস্ত্রের মতে বাড়িতে বাজ পাখির মূর্তি রাখা অশুভ, এতে ধ্বংস হয়ে যায় সব কিছু। তাই আমি বলেছিলাম মূর্তিটি মন্দিরে দান করে দিন, কিন্তু উনি শুনলেন না। দেখলেন তো, মূর্তিটা শেষে চুরি গেল। মূর্তিটি চুরি যাওয়ায় আপনি এখন একটু খুশি মনে হচ্ছে? মূর্তি চুরিতে খুশি না, জমিদার বাড়িটি ধ্বংসের হাত থেকে বেঁচে গেছে, তাই খুশি। আপনার কি মনে হয় মূর্তিটা কে চুরি করতে পারে? আমি জানি না, কিন্তু গত কয়েকদিন ধরে শুনছি দিনু নাবিদ নাকি কদিন ধরে দামি ধাতু কিনতে চাইছে, কিন্তু কেন তা জানে না কেউই। তার সাথে একবার কথা বলে দেখতে পারেন। ধন্যবাদ ঠাকুর মশাই, এখন তাহলে আমি আসি। নিশ্চয়ই। অর্জুনরা মন্দির থেকে বেরিয়ে এলো। মশাই, তোমার কি মনে হয় উনি সত্যি কথা বলছে? সন্ধ্যের বাইরে কাউকেই রাখা যাবে না গোপীনাথ বাবু, কাউকেই না। রণজিৎ শেঠের কোনো খবর পাওয়া গেল কিনা দেখতে হবে। অর্জুনরা গাড়িতে উঠে রওনা দিল জয়পুর জঙ্গলের দিকে। জঙ্গল আর গ্রাম ঘুরে অর্জুনরা যখন বাড়ি এলো তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। বাড়িতে প্রবেশ করতেই অর্জুন দেখল অফিসার বিশ্বাস বসার ঘরে বসে দেবজ্যোতি বাবুর সাথে কথা বলছেন। শেখরবাবু অর্জুনকে দেখেই উঠে দাঁড়ালেন। আসুন অর্জুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। একটা খবর পেয়েছি, সেটা দেওয়ার জন্যই মেনলি এখানে আসা। আমার কিছু খবর আপনাকে দেওয়ার আছে, আগে আপনারটা শুনি। আপনি রণজিৎ শেঠের ব্যাপারে খবর নিতে বলেছিলেন।
রণজিৎ শেঠের অ্যান্টিক জিনিসের ব্যবসা আছে, ইন্টারন্যাশনাল বিজনেস। যতদূর খবর পেয়েছি ওনার নজর এই জমিদার বাড়ির সংগ্রহশালার প্রাচীন জিনিসপত্রের উপর ছিল, আর তার মধ্যে ওই বাজ পাখিটির মূর্তির উপর বিশেষ করে নজর ছিল ওনার। আচ্ছা, তার মানে এনারও নজর ছিল মূর্তিটির ওপর? হ্যাঁ, এই খবর রণজিৎ শেঠের অ্যাসিস্ট্যান্ট দিয়েছে। উনি থাকেন কোথায়? বর্জরায়। একবার কথা বলতে চাই, কাল যাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, কাল আমি গাড়ি নিয়ে বিকালে চলে আসবো, একসাথেই যাওয়া যাবে। ঠিক আছে। আর শেখরবাবু, এই এলাকায় দিনু নাপিত বলে কেউ আছে? দিনু নাপিত? হ্যাঁ, এর নাম শুনেছি বটে। কেন বলুন তো? শুনলাম উনি নাকি কয়েকদিন ধরে দামি ধাতু কেনার চেষ্টা করছেন। একটু ওনার উপর নজর রাখুন, আর পারলে ওনার দোকানে একবার রেড করুন। আমার মন বলছে কিছু একটা ওই দোকানে পাবেন। বেশ, ঠিক আছে অর্জুন, আমি দেখছি ব্যাপারটা। আর পৃথ্বীজিৎ সেই রাতে কোথায় ছিল জানতে পারলেন? হ্যাঁ, ওই রাতে পৃথ্বীজিৎ বাবু রণজিৎ শেঠের সাথেই ছিল। কাল একবার রণজিৎ শেঠের সাথে কথা বলতে চাই। ওকে ফাইন, তাহলে আজকে আমি আসি, কাল বিকালে চলে আসবো। আচ্ছা শেখরবাবু, আপনি দিনু নাপিতের ব্যাপারটা একটু দেখুন। ওকে, কাল বিকালে দেখা হচ্ছে। শেখরবাবু বেরিয়ে যেতেই অর্জুন অঞ্জলিকে বলল, অঞ্জলি, তোমাদের বাড়ির পশ্চিম দিকে একটা পুকুর আছে না? হ্যাঁ অর্জুনদা। সংগ্রহশালার পেছন দিক দিয়ে যেতে হয়, তাই তো? হ্যাঁ অর্জুনদা। চলো তো দেখি, আর সংগ্রহশালার চাবিটা একবার নিয়ে এসো, ঘরটা আরেকবার দেখব। অঞ্জলি সম্মতি জানিয়ে বাড়ির অন্দরমহলে চলে গেল। মিনিট 5 পর ফিরে এলো হাতে একটা চাবি নিয়ে। চলো অর্জুনদা। অর্জুনরা এসে দাঁড়ালো সংগ্রহশালার সামনে। অঞ্জলি দরজা খুলে ভিতরে প্রবেশ করে ঘরের আলোগুলো জ্বালিয়ে দিল। অর্জুন এগিয়ে গিয়ে সেই ভাঙা জানালাটার কাছে গিয়ে দাঁড়ালো। জানালাটির কোনো গ্রিল নেই। দেবজ্যোতিবাবু নতুন একটা কাঁচের জানালা লাগিয়েছেন। অর্জুন জানালাটা খুলে দিয়ে একটা সিগারেট ধরালো। তারপর এক লাফে জানালা দিয়ে বাইরে নেমে পড়ে নিচু হয়ে মাটিতে বসে পড়ল। তারপর হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা এখানে দাঁড়াও, আমি একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে পুকুর পাড়ের দিকে হেঁটে চলে গেল অর্জুন। বেশ কিছুক্ষণ পর ফিরে এলো। ততক্ষণে গোপীনাথবাবু সংগ্রহশালাটা ঘুরে ঘুরে দেখছে। অঞ্জলি ইতিহাস নিয়ে পড়ার দরুন প্রাচীন জিনিস নিয়ে একটু অভিজ্ঞতা আছে। অঞ্জলি গোপীনাথবাবুকে কিছু একটা বোঝাচ্ছিলেন। অর্জুনকে আসতে দেখে গোপীনাথবাবু বললেন, কি মশাই, এই পুকুর পাড়ে হঠাৎ করে ছুটলেন কেন? পেয়েছি। কি পেয়েছেন? সূত্র। বলেন কি মশাই, কি সূত্র পেলেন? এই সূত্রতে হবে না, আরো দরকার। অঞ্জলি, তুমি একবার অফিসার বিশ্বাসকে ফোন করো তো, ওনাকে বলো কাল বিকেলে নয় সকালে যাব রণজিৎ শেঠের সাথে কথা বলতে। ঠিক আছে অর্জুনদা, আমি বলে দিচ্ছি। ঘরে চলো সবাই, আমি একবার জ্যাঠামশাইয়ের সঙ্গে কথা বলে আসছি। ঠিক আছে অর্জুনদা। পরের দিন অর্জুন আর শেখরবাবু রওনা দিল রঞ্জিত শেঠের দোকানের উদ্দেশ্যে। অর্জুন আজকে পার্থ আর গোপীনাথবাবুকে সঙ্গে নেয়নি। শেখরবাবু গাড়ি চালাতে চালাতে বললেন, আপনার কথা মতো দিনু নাপিতের দোকানে তল্লাশি করেছিলাম, সেখানে একটা সোনা গলার নচুল্লি পেয়েছি। যদিও দিনুকে জেরা করে সেমন কিছু জানা যায়নি, তবে দেখা যাক, আরও কিছুদিন রগড়ালে যদি কিছু পাওয়া যায়। পাবেনও না, ও যদি জড়িত থাকতো এই চুরিতে তাহলে পেতেন। আপনি বলছেন দিনু জড়িত নেই? না। তাহলে আপনি শুধু শুধু রেড করতে বললেন কেন? সন্দেহ তখন হয়েছিল, এখন আর নেই। এর মধ্যে ওরা এসে হাজির হলেন রঞ্জিত শেঠের অ্যান্টিক পিসের দোকানে। রঞ্জিত পুলিশকে দেখে একটু ঘাবড়ে যায়। আরে আমার দোকানে পুলিশ আছে? আরে মতলব क्या हुआ? নমস্কার শেঠজি, আমি শেখর বিশ্বাস, ওসি, আর উনি গোয়েন্দা অর্জুন রায়। জমিদার বাড়ির সোনার চোখযুক্ত বাজ পাখির মূর্তি চুরির ব্যাপারে আমরা তদন্ত করছি, সেই ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলার ছিল। देखिए अर्जुन बाबू, हम ये सब चोरी का मामले में कुछ नहीं जानते। আমি আপনাকে কটা প্রশ্ন করে চলে যাব। আপনি মূর্তিটি দেখেছিলেন? হ্যাঁ দেখিয়েছিলাম। আপনি দেবজ্যোতি সেনকে বলেছিলেন মূর্তিটি বাজারে বিক্রি করলে ভালো দাম পাবে? হ্যাঁ বলিয়েছিলাম। কারণ জানতে পারি আপনি কেন বলেছিলেন মূর্তিটি বিক্রি করার কথা? দেখিয়ে উনি বলিয়েছিলেন কি মূর্তিটি সরকারের হাতে তুলিয়ে দেবেন, তাই বলিয়েছিলাম। মূর্তিটি আপনার কেনার ইচ্ছে ছিল তাই তো রণজিৎ বাবু? দেখিয়ে মিস্টার রয়, আমি অ্যান্টিক জিনিসের ব্যবসা করি। ওই রকম জিনিস হাতে পেলে দ্যাট ইজ মাই প্রফিট। ঠিক আছে,
আপনার সাথে দেবজ্যোতি বাবুর আলাপ হয় কি করে? আমি ওনার কাছে গেছিলাম। হি হ্যাজ সাম ওল্ড থিংস ইউনো, তো সেগুলি যদি উনি বিক্রি করেন সেই জন্যই গেছিলাম ওনার কাছে। কিন্তু আপনি বাকি সব ভুলে মূর্তিটি বিক্রির কথা বলেছেন, তাই তো রণজিৎ বাবু? না, মানে আমি সুযোগ পাইনি। আসলে মূর্তিটা দেখে আমার ওটা কেনার বড্ড ইচ্ছা হয়েছিল। ঠিক আছে, প্রত্যজিৎ আপনার কি হয় রণজিৎ বাবু? রঞ্জিত এবার গম্ভীর গলায় বলল, আমি ওই নামে কাউকেই চিনি না। অর্জুন এগিয়ে এসে রঞ্জিত শেঠের চোখে চোখ রেখে দৃঢ় স্বরে বলল, মিথ্যে বলবেন না রণজিৎ বাবু। প্রত্যজিৎ বাবুর ঘটনার দিন রাতে আপনার বাড়িতে ছিল মদ্যপ অবস্থায়। কথাটা শোনা মাত্র রঞ্জিতের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আমি জানি এই চুরির পেছনে কার কার হাত আছে। ভালোই ভালো সত্যিটা বলবেন নাকি থানায় তুলে নিয়ে যাব? কোনটা? রঞ্জিত এবার উত্তেজিত হয়ে বলল, দেখিয়ে মিস্টার রায়, আপনি বিনা কারণে আমাকে চুরির অপবাদ দিতে পারেন না। ইউ কান্ট। অর্জুন মুচকি হেসে বলল, না, আমার আর কিছু জানার নেই। আমরা এলাম তাহলে, ভালো থাকবেন। অর্জুন বাড়ি ফিরে দুপুরের খাওয়া সেরে নিয়ে দেবজ্যোতি বাবুর সাথে দেখা করে। অর্জুন ঘরে ফিরে এলে পার্থ জিজ্ঞাসা করে, অর্জুনদা, রণজিৎ শেঠের কাছ থেকে কিছু জানতে পারলে? অর্জুন বিছানায় বসে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, হ্যাঁ, অনেক কিছুই জানতে পেরেছি। হ্যাঁ, কি জানতে পারলেন তাহলে? বলবো, সব বলবো, আর একটু অপেক্ষা করুন। ধুর মশাই, তোমার এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেন্স রেখে দেওয়াটা না আমার ঠিক ভাল লাগে না। গোপীনাথ বাবুর কথায় পার্থ আর অর্জুন হেসে ফেলল। কি মশাই, আপনারা হাসছেন? ভায়া, তুমিও? গোপীনাথ বাবু, আর তো কিছুটা সময়, তারপর তো সবই জানতে পারবেন। একটু ধৈর্য ধরুন। তোরা কথা বল, আমি একটু কাশীনাথদের সাথে কথা বলে আসি। ঠিক আছে, যাও। অর্জুন কাশীনাথের ঘরে গেল। কাশীনাথ যখন দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু গড়িয়ে নিচ্ছে, অর্জুন কাশীনাথের ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিল। মিনিট খানেকের মধ্যে দরজা খুলে যায়। আগে বাবু, আপনি এই ঘরে? কিছু দরকার তো আছে, চলো ভেতরে গিয়ে কথা বলা যাক। হ্যাঁ বাবু, আসুন। অর্জুন ঘরে ঢুকতে ঢুকতে লক্ষ্য করল খাটের পাশে একটা চটি রাখা আছে। অর্জুন সেটার দিকে তাকিয়ে বলল, কাশীনাথ দা, এটা তোমার চটি? কাশীনাথ কিছুটা থতমত খেয়ে বলল, আগে বাবু, হ্যাঁ। কত নাম্বার চটির? 7 নম্বর বাবু। কিন্তু আপনি এই সব প্রশ্ন করছেন কেন? করছি, কারণ আছে। আচ্ছা কাশীনাথ দা, তোমার গলার তুলসী মালাটা নতুন মনে হচ্ছে, পুরনোটা কোথায়? ছিঁড়ে গেছে। কোথায় ছিঁড়ে পড়ে গেছে? পুকুর পাড়ে? কাশীনাথের চোখে মুখে কাঠিন্য ভাব দেখা গেল। সে চোয়াল শক্ত করে বলল, কি বলতে চাইছেন বাবু? বলতে তো অনেক কিছুই চাইছি। সেই রাতে তুমি কোথায় ছিলে কাশীনাথ দা? কাশীনাথ ওই রকম কঠিন গলাতেই বলল, আমি আপনাকে আগেও বলেছি, আমার শরীর খারাপ ছিল, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। মিথ্যে কথা। কাশীনাথ এবার একটু জোর গলায় বলল, না 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 না, আমি মিথ্যে কথা বলছি না বাবু। তাহলে তুলসীর মালাটা পুকুর পাড়ে গেল কি করে কাশীনাথ দা? দেখুন, আপনি কিন্তু আমার নামে বদনাম করছেন। চুরির ব্যাপারে আমি কিছু জানি না। ঠিক আছে, দেখা যাক, চোরকে আমি ঠিক খুঁজে বার করবই। কথাটা বলেই অর্জুন ঘর থেকে বেরিয়ে গেল। রাত প্রায় 1টা। মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়। গোটা জমিদার বাড়ি গভীর ঘুমে। পশ্চিম দিকের অতিথিশালা অর্জুনদের ঘর। পার্থ আর গোপীনাথবাবু গভীর ঘুমে রয়েছেন। অর্জুন নিজের বিছানায় বসে নোটপ্যাডে কিছু একটা লিখছে। হঠাৎ করে বারান্দার দরজার দিকে কিছু একটা আওয়াজ হলো। অর্জুন চকিতে সেই দিকে ফিরে তাকালো, কিন্তু কিছু দেখতে না পেয়ে অর্জুন আবার নিজের কাজে মন দিল। হঠাৎ করে বারান্দার দরজা খুলে ভিতরে ঢুকে আসে দুজন। তাদের মধ্যে একজনের হাতে ছুরি। তারা দুজনে একসাথে ঝাঁপিয়ে পড়ে অর্জুনের ওপর। দাপাদাপির আওয়াজে ঘুম ভেঙে যায় পার্থ আর গোপীনাথের। পার্থ লাফিয়ে উঠে দরজার কাছে গিয়ে সুইচে হাত রাখে, সাথে সাথে আলো জ্বলে ওঠে। গোপীনাথ বাবু আঁতকে উঠে বলে, ওরে বাবা,
এরা কারা? ব্যক্তি দুজনের মুখ কালো কাপড়ে ঢাকা। ওদের মধ্যে একজন গোপীনাথের ওপর আক্রমণ করে। গোপীনাথের আঘাত লাগাতে সে মাটিতে পড়ে যায়। এইদিকে অর্জুন টেবিলের ড্রয়ার থেকে রিভলভার বার করতে যায়। একজন এসে অর্জুনকে পিছন থেকে চেপে ধরে। অর্জুন হাতে কুনুই দিয়ে লোকটির পেটে আঘাত করতে লোকটি পেট ধরে পিছন দিকে সরে যায়। যে লোকটি গোপীনাথ বাবুকে আক্রমণ করেছিল সে এবার পার্থর দিকে এগিয়ে যায়। অপর লোকটি আবার অর্জুনের ওপর চড়াও হয়। অর্জুনকে দেওয়ালের সাথে চেপে গলার কাছে ছুরিটা চেপে ধরার চেষ্টা করে। অর্জুন কোনো রকমের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঘুরে গিয়ে লোকটার মুখ বরাবর ক্যারাটে স্টাইলে পা দিয়ে আঘাত করে। সাথে সাথে লোকটি ছিটকে পড়ে কিছুটা দূরে। সাথে সাথে অর্জুন নিজের রিভলভার বার করে পার্থর দিকে এগিয়ে যাওয়া লোকটির দিকে তাক করে। সাথে সাথে গর্জে ওঠে বন্দুক। লোকটির পায়ে আঘাত লাগে। লোকটি আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। অপরজন লোকটিকে কোনো মতে তুলে নিয়ে বারান্দার দরজা দিয়ে পালিয়ে যায়। ততক্ষণে গোপীনাথবাবু আস্তে আস্তে উঠে বসেছেন। অর্জুন আর পার্থ এগিয়ে এসে গোপীনাথকে তোলে। গোপীনাথবাবুর কাঁধের কাছটা আঘাত লেগেছে। এরা কারা অর্জুনদা? অর্জুন হাঁপাতে হাঁপাতে বলে, মূর্তিটা হে বা যারা চুরি করেছে তাদের মধ্যে কেউ ওরা চায় না আমি আমি এই তদন্ত শেষ করি। ছাড় ছাড় ওই সব ছাড়। তোমরা তোমরা ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে, ওই কাঁধে শুধু একটু লেগেছে, ঠিক আছে। তোমরা তোমরা শুয়ে পড়ো, আমি জেগে আছি, ভয় নেই ভয় নেই, আর কিচ্ছু হবে না। অর্জুনের কথা মতো পার্থ আর গোপীনাথবাবু শুয়ে পড়ল। অর্জুন বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিছু কিছু জায়গায় রক্তের দাগ। অর্জুন নিজের মনেই বলল, লোকটির পায়ে গুলি লেগেছে, সেই রক্ত এটা। আমার যেটা মনে হচ্ছে সেটা যদি হয় তাহলে কাল সকালেই বোঝা যাবে। তার আগে জ্যাঠামশাইকে জানাতে হবে আজকের ব্যাপারটা। পরের দিন অর্জুন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসার ঘরে আসতেই দেখে দেবজ্যোতিবাবু চিন্তিতভাবে সোফায় বসে আছেন। অর্জুন এগিয়ে এসে উল্টো দিকের সোফায় বসতে বসতে বলে, জ্যাঠামশাই তোমাকে একটু চিন্তিত লাগছে, কিছু হয়েছে? অর্জুনের গলার স্বর শুনে চমকে ওঠেন দেবজ্যোতিবাবু। কি কিছু বললে অর্জুন? বলছি কিছু হয়েছে, তোমাকে চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ, আসলে পৃথ্বীরাজের অ্যাক্সিডেন্ট হয়েছে কাল রাতে। কি বলছো? এখন কেমন আছো? তেমন কিছুই হয়নি, এই একটু পায়ে লেগেছে। আচ্ছা, চিন্তার কিছু নেই তো? না 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 না, চিন্তার কিছু নেই। জ্যাঠামশাই আপনাকে কিছু কথা বলার আছে। বলো। কাল রাতে আমাদের উপর আক্রমণ হয়েছিল। হ্যাঁ, কি বলছো অর্জুন? কখন আর কারাই বা করলো? বলবো জ্যাঠামশাই। পৃথ্বীজিৎকে সুস্থভাবে বাড়ি ফিরতে দিন, আমি একবার হসপিটালে ওকে দেখতে যেতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, চলো না, আমি একটু পরেই বেরোবো। ওদের কথোপকথনের মাঝে অঞ্জলি চা নিয়ে এলো। তোমার গলা শুনে চা নিয়ে এলাম, কিছু না খেয়ে বেরোতে নেই, মা চা পাঠালো। অর্জুনদা, তদন্ত কত দূর? প্রায় শেষের দিকে। কে চুরি করেছে কিছু বুঝতে পারলে? অর্জুন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, একটু অপেক্ষা করো, সব বলবো। মূর্তিটা কোথায় কিছু জানতে পারলে? মূর্তি যথাস্থানে আছে আর সুরক্ষিত আছে। আচ্ছা বাবা, আমিও যাব তোমাদের সাথে, আমি তৈরি হয়ে আসছি। ঠিক আছে, যা। অর্জুন, দেবজ্যোতিবাবু আর অঞ্জলি হাসপাতালে গেল। পার্থ আর গোপীনাথবাবু বাড়িতেই রইলেন। ঘণ্টাখানেকের মধ্যে অর্জুনরা হাসপাতাল থেকে ফিরে এলেন। অর্জুন বাড়ি আসতেই পার্থ জিজ্ঞাসা করল, কি গো অর্জুনদা, পৃথ্বীজিৎবাবু কেমন আছেন? অর্জুন একটা সিগারেট ধরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সিগারেটের লম্বা টান দিয়ে বলল, কাল যে লোকটির পায়ে গুলি লেগেছিল সেটা বাঁ পা ছিল, আর পৃথ্বীজিতেরও বাঁ পায়ে চোট লেগেছে। ঘটনাটা কাকতালীয় হয়ে গেল না? কি ভাবছো বলো তো তুমি? ভাবছি তো অনেক কিছুই। তোমার কি মনে হচ্ছে কাল রাতের যে লোকটির পায়ে গুলি লেগেছে তার সাথে পৃথ্বীজিতের কি কোনো যোগাযোগ আছে? সেটাই ভাবছি, ব্যাপারটা কেমন কাকতালীয় ঘটনা। ভাবলাম সুতো গুটিয়ে নিয়ে এসেছি, কিন্তু কাল আর আজকের ঘটনাটা মিলে সব ঘেঁটে দিল। আবার সব প্রথম থেকে ভাবতে হবে। দুপুরের খাওয়া সেরে অর্জুন একটু পুকুর পাড়ের দিকে হাঁটতে যাচ্ছিল।
হঠাৎ করে ওর চোখ আটকে যায় ওদের ঘরের বারান্দায় দেওয়াল বেয়ে নামা পাইপটার দিকে। পাইপটা ভাঙা। অর্জুনের কপালে ভাঁজ পড়ে। অর্জুন একটু এগিয়ে গিয়ে ভালো করে দেখে ওই জায়গাটা জুড়ে বেশ কয়েকজনের পায়ের ছাপও রয়েছে। হঠাৎ করে অর্জুনের চোখ যায় ঘাসের মধ্যে একটা চকচকে জিনিসের ওপর। অর্জুন নিচু হয়ে জিনিসটা হাতে তুলে নেয়। একটা সোনার আংটি, তাতে দামি লাল রঙের একটা পাথর বসানো। খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় তাতে খোদাই করে PS লেখা আছে। অর্জুন নিজের মনেই বলে, আংটিটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। হঠাৎ করে অর্জুনের ঠোঁটে হাসি খেলে যায়। আরও একবার অর্জুন চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে নেয়। হঠাৎ চোখ যায় একটু দূরে ঘাস পাতার ওপর, যেখানে লাল রঙের একটা বস্তু পড়ে আছে। অর্জুন কাছে গিয়ে দেখে ঘাস পাতার নিচে চাপা পড়ে আছে একটা লাল গামছা, আর তার পাশেই একটা জুতোর ছাপ। সাথে সাথে অর্জুনের মাথায় বিদ্যুৎ খেলে যায়। গামছাটা তুলে নিয়ে অর্জুন দেবজ্যোতি বাবুর ঘরের দিকে এগিয়ে যায়। দেবজ্যোতি বাবুর ঘরে অর্জুন আর দেবজ্যোতি বাবু মুখোমুখি বসে আছে। অর্জুন, এ তুমি কি বলছো? এই না না, তোমার কোথাও ভুল হচ্ছে বাবা। এমন কাজ করতে পারে না। ওকে আমি কত বিশ্বাস করি জানো? আমি যা বলছি সত্যি বলছি। উপযুক্ত প্রমাণ আছে তোমার কাছে? আছে জ্যাঠামশাই, আছে। সময় হলে সব প্রমাণ দেব। ঠিক আছে। দুদিন পর পৃথ্বীরাজ হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই অর্জুন পৃথ্বীরাজের সাথে দেখা করতে যায়। তার সঙ্গে পার্থ আর গোপীনাথ বাবুও যান। অর্জুন ঘরে প্রবেশ করতে করতে বলল, কেমন আছো পৃথ্বীজিৎ? পৃথ্বীরাজ গম্ভীর স্বরে বলল, ভালো আছি। তা তোমরা এখানে কি ব্যাপার? একটু কথা ছিল তাই এলাম। বলো কি কথা? তোমার পায়ে চোট লাগলো কিভাবে? কেন, তুমি জানো না নাকি? যেটা শুনেছি সেটা সত্যি নয়। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, যেটা সত্যি সেটা জানতে চাইছি। তুমি বলবে নাকি আমি বলবো? অর্জুন বাবু, বেশি কথা বলবে না একদম। আরে আরে আরে, এত উত্তেজিত হতে নেই। আচ্ছা, অন্য প্রশ্ন করি, তোমার হাতের আংটিটা কোথায়? পৃথ্বীরাজ একটু থতমত খেয়ে বলল, আংটি সেই দিন অ্যাক্সিডেন্টের সময় হারিয়ে গেছে। অর্জুন মুচকি হেসে নিজের পকেট থেকে একটি বস্তু বার করে হাতের তালুতে মেলে ধরে বলে, তাহলে এটা আমার ঘরের বাইরে মাটিতে কি করে এলো পৃথ্বীজিৎ? পৃথ্বীজিৎ অর্জুনের হাতে আংটিটা দেখে একটু ভয় পেয়ে যায়। এটা তোমার কাছে কি করে এলো? সেই দিন ঝড় বৃষ্টির রাতে তুমি আমাকে মারতে আমার ঘরে ঢুকেছিলে। কে, ঠিক বললাম তো? এতে তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, সেই দিন রাতে তোমার অ্যাক্সিডেন্ট নয়, তোমার পায়ে আমার রিভলভার থেকে বেরোনো গুলি লেগেছে। হ্যাঁ, গেছিলাম, কারণ আমি চাইনি তুমি তদন্ত শেষ করো। এতে আরো ভালোভাবে প্রমাণ হয় যে এই মূর্তি চুরির পেছনে তুমি সব থেকে বড় মাথা। হ্যাঁ, মূর্তি আমি চুরি করতে বলেছিলাম। ওটা কেন বাবা সরকারের হাতে তুলে দেবে? হ্যাঁ, ওটাতে আমারও অধিকার আছে। তাই আমি কাশীনাথকে টাকার লোভ দেখিয়ে চুরি করতে বলেছি। তুমি তাহলে স্বীকার করছো চুরিটা তুমি করেছো? সম্পত্তিটা আমাদের বাড়ির, আমি সেটা চুরি করব কি করব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি একটা বাইরের লোক হয়ে এত নাক গলাতে এসো না অর্জুন। নাক তো গলাতেই হবে পৃথ্বীজিৎ। তোমার বাবা আমাকে নাক গলাতে বলেছেন, তাই এ শেষ না দেখা পর্যন্ত আমি ছাড়বো না। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি চুরিটা করেছি? প্রমাণ আছে। তোমার এই চুরির সাথে তুমি আর কাশীনাথ ছাড়াও আরো একজন যুক্ত আছে। সে হচ্ছে রণজিৎ শেঠ। চিন্তা নেই, ওকে নিয়ে আর কিছুক্ষণের মধ্যে অফিসার বিশ্বাস চলে আসবেন, তখন প্রমাণ দেব। এখন আসি। বসার ঘরে বাড়ির সব কাজের লোক, দেবজ্যোতিবাবু, অঞ্জলি, পৃথ্বীজিৎ, কাশীনাথ, পার্থ, গোপীনাথ, সাথে অফিসার শেখর বিশ্বাস ও 4 জন কনস্টেবল। তোমরা সবাই জানো এই বাড়িতে কয়েকদিন আগে সোনার চোখযুক্ত বাজ পাখির মূর্তি চুরি হয়েছে। চোর অত্যন্ত চালাক, কোনো প্রমাণ সে ফেলে যায়নি। তাও ছোট ছোট তথ্যগুলো ঠিকমতো নজর না দিলে সত্যি আমিও হয়তো এই রহস্যের সমাধান করতে পারতাম না। শুরু করি তাহলে। প্রথম, তথ্য সংগ্রহশালা জানলার কাজ ভাঙা। জানলার কাজ বাইরে দিয়ে নয়, ভেতর থেকে ভাঙা হয়েছিল, মানে চোর ভেতরেই ছিল। দ্বিতীয় তথ্য, পাহারাদার ঘটনা রাতে একটা ছায়ামূর্তি দেখতে পেয়েছিল, কিন্তু ঝড় বৃষ্টির জন্য সেটাও পরিষ্কার ছিল না, আর সেই দিনটাই চোর কাজে লাগিয়েছিল। তৃতীয় তথ্য, তুলসীর মালা। এই বাড়িতে তুলসী মালা একজনই পরে, সেটা হচ্ছে কাশীনাথদা।
পুকুর পাড়ে আমি তুলসীর মালা আর জুতোর ছাপ দেখতে পাই। সেই জুতোর ছাপের সাথে কাশীনাথদা জুতোর ছাপ মিলে গেছে। চতুর্থ তথ্য, এই বাড়ির কাজের লোকের কাছ থেকে জানতে পারি কাশীনাথের মধ্যে কয়েকদিন ধরে একটা বদল এসেছে। তাকে খুব ঘন ঘন সংগ্রহশালার আশেপাশে ঘুরতে দেখা গেছে। পঞ্চম তথ্য, পুকুর পাড়ে জুতোর ছাপ পাওয়ার পর আমি পুকুর পাড়ের চারিদিকে ভালো করে খুঁজে দেখি। তখনই পুকুর পাড়ের এক কোণে ঘাস পাতা আর কাদামাটির মধ্যে মূর্তি আমি দেখতে পাই। সেদিন ঝড় বৃষ্টির মধ্যে সম্ভবত কাশীনাথদা মূর্তিটি নিয়ে দৌড়েছিল। কোনোভাবে সে মাটিতে পড়ে যায়, মূর্তিটিও হয়তো হাত থেকে ছিটকে সেখানে গিয়ে পড়ে। মূর্তিটি আমি জ্যাঠামশাইয়ের হাতে তুলে দিয়েছিলাম। অর্জুন এবার কাশীনাথের দিকে তাকিয়ে বলল, জ্যাঠামশাই প্রথমে বিশ্বাস করেনি এই কাজ কাশীনাথ করতে পারে। পৃথ্বীজিতের ওপরই সন্দেহ হয়েছিল, কিন্তু কাশীনাথ এটা কোনো মতে বিশ্বাস করেনি জ্যাঠামশাই। এতক্ষণ অর্জুন কথা বলে থামল। এবার সে এগিয়ে গেল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা কাশীনাথের দিকে। কাশীনাথ দা, বাকিটা তুমি বলবে নাকি আমি? সেদিন রাতে কারা আমাদের ওপর আক্রমণ করেছিল কাশীনাথ দা? কাশীনাথ ভয়ে ভয়ে চোখ তুলে তাকালো। আমি কিছু জানি না বাবু। এখনো নিজেকে আড়াল করবে কাশীনাথ দা? কাশীনাথ এবার কেঁদে ফেলে। বাবু আমি এই কাজ করতে চাইনি বাবু, পরিস্থিতি চাপে পড়ে করেছি এই কাজ। আমার মেয়ের কঠিন অসুখ ধরা পড়েছে বাবু, কলকাতার হাসপাতালে চিকিৎসা চলছে, টাকার খুব দরকার ছিল, কিন্তু বড়বাবুর কাছে হাত পাততেও কেমন একটা লাগছিল। বাবু আমাদের ছাদ দিয়েছে, মুখে খাবার তুলে দিয়েছে, সেখানে যদি আবার টাকা চাই। হঠাৎ করে একদিন ছোটবাবু আমাকে বললেন এই বাড়ির সংগ্রহশালা থেকে প্রাচীন বাজ পাখির মূর্তিটি খালি বাড়ির বাইরে এনে দিতে হবে, তাহলে উনি আমাকে অনেক টাকা দেবেন, আমার মেয়ের চিকিৎসার সব খরচ উনি দেবেন। আমি বাধ্য হয়ে কাজ করেছি বাবু, আমাকে ক্ষমা করে দিন বাবু, আমার ভুল হয়ে গেছে। আমাকে দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না বাবু, পুলিশের হাতে তুলে দেবেন। এবার পৃথ্বীজিতের কথা বলি। পৃথ্বীজিতের নজর ছিল এই সম্পত্তির ওপর। জ্যাঠামশাই মানে দেবজ্যোতি সেনের অবর্তমানে এই পুরো জমিদারি এবং এই বাড়ির সংগ্রহশালার সমস্ত প্রাচীন এবং ঐতিহাসিক জিনিসের উত্তরাধিকারী হবে পৃথ্বীজিৎ সেন। কিন্তু উনি সারাদিন নেশা, ক্লাব, পার্টি, বন্ধু এইসব নিয়েই মেতে থাকতেন। সেটি নিয়ে চিন্তায় ছিলেন জ্যাঠামশাই। তাই ঘটনার আগের দিন জ্যাঠামশাই আর পৃথ্বীজিতের সাথে কথা কাটাকাটি হয় এবং উনি বলে দেন সম্পত্তি 50% উনি ওনার মেয়ে মানে অঞ্জলিকে, আর বাকি 50% উনি সরকারের হাতে তুলে দেবেন, সাথে সংগ্রহশালায় থাকা সমস্ত জিনিস, তার মধ্যে মূর্তিটিও ছিল। এবার রণজিৎ শেঠের কথায় আসি। রণজিৎ শেঠের শহরে সব থেকে বড় অ্যান্টিক জিনিসের দোকান আছে। পৃথ্বীজিতের বন্ধু রণজিৎ শেঠ। ঘটনার রাতে পৃথ্বীজিৎ রণজিৎ বাবুর বাড়িতেই ছিল। ওই মূর্তিটির দিকে নজর ছিল রণজিৎ বাবুর। উনি প্রাচীন জিনিস খুব ভালো করে চেনেন, তাই উনি জানতেন এই মূর্তিটি যদি উনি কিনতে পারেন তাহলে চড়া দামে মূর্তিটি বিক্রি করতে পারবেন। তাই রণজিৎ শেঠ পৃথ্বীজিৎ বাবুর থেকে যখন মূর্তিটির ব্যাপারে জানতে পারেন তখন মূর্তিটি দেখার ইচ্ছে হয়। সেই জন্যই উনি এই বাড়িতে আসেন কিছু অ্যান্টিক জিনিস কেনার নাম করে। জ্যাঠামশাই ওনাকে সংগ্রহশালায় নিয়ে যান, সেখানে মূর্তিটি উনি দেখতে পান, আর সাথে সাথে উনি বলেন মূর্তিটি বেচে দেওয়ার কথা। কিন্তু জ্যাঠামশাই তাতে রাজি হয়নি, তাই উনি পৃথ্বীজিৎ আর কাশীনাথদাকে ব্যবহার করেছিলেন মূর্তিটি সরানোর জন্য। এবার বলি, যেদিন পৃথ্বীজিতের অ্যাক্সিডেন্ট হয় তার আগের দিন রাতে আমাদের উপর আক্রমণ হয়। দুজন ছিল, কারোর মুখ আমি দেখতে পাইনি। নিজেদের রক্ষার জন্য আমি গুলি চালাই। একজনের পায়ে সেটি লাগে, তারপর তারা পালিয়ে যায়। তার পরের দিন যখন আমি ঘটনাটা জ্যাঠামশাইকে বলতে আসি তখন জানতে পারি পৃথ্বীজিতের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ব্যাপারটা আমার খটকা লাগে। আমি পৃথ্বীজিৎকে দেখতে যাই, সাথে শেখরবাবুকেও ফোনে সবটা জানাই। সেদিন দুপুরে আমি বাড়ির পেছনের পুকুর পাড়ের দিকে একটু হাঁটতে গেছিলাম। সেখানেই আমি দেখতে পাই আমাদের ঘরের বারান্দার পাইপটা ভাঙা, বেশ কয়েকজনের পায়ের ছাপ। সেখান থেকেই আমি একটা বস্তু পাই, সেটা হচ্ছে পৃথ্বীজিতের আংটি। জায়গাটা থেকে মিটার খানেক দূরে একটা লাল গামছা আর চেনা জুতোর ছাপ পাই। সেই ছাপ আমি পুকুর পাড়ে পেয়েছিলাম। এইদিকে শেখরবাবু হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারে পৃথ্বীজিতের অ্যাক্সিডেন্ট হয়নি, পায়ে গুলি লেগেছিল। তখনই আমি 2-2-4 করি। সেই রাতে আমাদের উপর পৃথ্বীজিৎ আর রণজিৎ বাবু আক্রমণ করেছিল। অর্জুন এতক্ষণ কথা বলে থামল। পুরো বসার ঘর পিন্ড অফ সাইলেন্স। হঠাৎ করে একটা আওয়াজ হতে সবাই চমকে ওঠে।
এর মাঝেই কখন অঞ্জলি এগিয়ে গিয়ে সপাটে চর কষিয়েছে পৃথ্বীজিতের গালে। পৃথ্বীজিতের চোখ লাল হয়ে আছে, রাগে চোয়াল শক্ত হয়ে গেছে, কপালে শিরা ফুলে উঠেছে। ছি দাদা, তুই এতটা নিচে নামতে পারলি? তুই ওই মূর্তিটা শেষে চুরি করলি? শেখরবাবু কনস্টেবলকে বলল, শোনো, ওদের নিয়ে গাড়িতে তোলো। কনস্টেবলদের ইনস্ট্রাকশন দিয়ে অর্জুন বাবুর দিকে তাকিয়ে বলল, সত্যি অর্জুন, আপনার বুদ্ধির তারিফ করতেই হয়। আপনি আর না থাকলে এই মূর্তি চুরির রহস্য সমাধান হতো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর দেবজ্যোতিবাবুকে বলল, আচ্ছা দেবজ্যোতিবাবু, তাহলে আমরা এবার আসি। মূর্তি তো আপনি পেয়েই গেলেন, এবার ওটা আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ওকে। শেখরবাবু সবাইকে নিয়ে বেরিয়ে যেতেই সেন জমিদার বাড়ির বসার ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। দেবজ্যোতিবাবু আর নিজেকে সামলাতে পারলেন না, মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন। আমার নিজের রক্ত এমন একটা কাজ করতে পারে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এই বাড়ির ঐতিহ্য, মান সম্মান সব 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 শেষ করে দিল। অর্জুন এগিয়ে এসে দেবজ্যোতিবাবুর পাশে বসল। জ্যাঠামশাই, লোভ খুব সাংঘাতিক। একবার মনের মধ্যে ঢুকে গেলে সহজে সেটা থেকে মুক্তি পাওয়া যায় না। বাবা, তুমি ঘরে চলো, একটু বিশ্রাম নেবে। হ্যাঁ চল মা, চল। দেবজ্যোতিবাবু, অঞ্জলি আর অর্জুনরা এসে দাঁড়ালো সংগ্রহশালার ভিতর সেই বেদিটার সামনে। অঞ্জলি কাপড়ে মোড়া একটি বস্তু দেবজ্যোতিবাবুর দিকে এগিয়ে দেয়। দেবজ্যোতিবাবু সেটা নিয়ে বেদির ওপর রাখে, সাথে কাপড়টা খুলে নেয়। সেন জমিদার বাড়ির সংগ্রহশালার লাল বেদির ওপর পুনরায় বসানো হলো ঐতিহ্যবাহী সোনার চোখযুক্ত বাজ পাখির মূর্তি। ওনার কথা মতো সরকারের হাতে তুলে দেওয়া হবে সেই বাজ পাখির মূর্তিটি। পরের দিন অর্জুনরা সকালের ট্রেন ধরে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। ট্রেনের জানালার ধারে বসে গোপীনাথবাবু বাদাম চেবাতে চেবাতে বললেন, এবার বলুন তো মশাই, রহস্যের সমাধান কি করে করলেন? অর্জুন হাসতে হাসতে বলল, যেদিন প্রথম আমি কাশীনাথদাকে জেরা করি, ওর কথায় অসঙ্গতি পাই। যখন জানতে পারলাম কাশীনাথদা মিথ্যে কথা বলছে, তখন আমার সন্দেহ ওর ওপর বাড়লো। তারপর পৃথ্বীজিতের কথাতেও অসঙ্গতি পেয়েছিলাম। তারপর জানলার বাইরে পায়ের ছাপ, পুকুর পাড়ে পায়ের ছাপ, সেখান থেকে পাওয়া তুলসীর মালা, সব ধরনের প্রমাণ খুঁজে পাওয়ার পর আমি নিশ্চিত হলাম এটা কাশীনাথের কাজ। কিন্তু এত বড় ঘটনা কাশীনাথ একা করতে পারবে না, ওর পেছনে বড় মাথা আছে। তারপর খোঁজ পেলাম রণজিৎ শেঠের। কি বলতো, তথ্য আমাদের চারিপাশে ছিল, আমি খালি সেইগুলো একটু খুঁজে বের করেছি। এই যা, কিন্তু এই রহস্য ততটা সহজ ছিল না। অর্জুন আড়মোড়া ভেঙে নিয়ে বলল, চলো এবার আমাদের ফেরার পালা। কিরে পার্থ, ঘোড়াটা কেমন হলো? দারুণ একটা রহস্য রোমাঞ্চে ভরপুর ভ্রমণ হলো এটা। আমার তো সারা জীবন মনে থাকবে। কি বলেন গোপীনাথ বাবু? ঠিক বলেছে ভাইয়া, আমিও আর একটা গল্পের প্লট পেয়ে গেলাম। গোপীনাথ বাবুর কথা শুনে অর্জুন আর পার্থ দুজনেই হেসে ফেলল। আপনারা শুনছিলেন লেখিকা অপূর্ণা সাধু খাঁয়ের কলমে বাজ পাখির চোখ। গল্পটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।